হয় ইরান তার সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়বে, অথবা তারা হয়তো কোনো একটা চুক্তির দিকে যাবে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে। তার শাসকদের যদি পতন হয়, তাহলে সেক্ষেত্রে পুরো কিন্তু সমীকরণটা পাল্টে যাবে। এই যে একটা পুরো মুসলিম দেশগুলোর মধ্যে, বিশেষ করে মধ্যপ্রাচ্য ভিত্তিক বা তার চারপাশের যে সমস্ত মুসলিম দেশ রয়েছে, তো তাদের মধ্যে একটা বড় রকমের হয়তো জোট হওয়ার সম্ভাবনা ছিল, বিশেষ করে যে কৌশলগত এবং সামরিক জোট। এবং সেইটা আমার মনে হয় যে কিছুটা হোঁচট খেলো। তার কারণ এদের মধ্যে ইরানি মোটামুটি সামরিক সামর্থ্যের দিক থেকে বেশ খানিকটা অগ্রসর ছিল, এবং এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতি হওয়ার পরে যতটুকু আছে তাতে আমার মনে হচ্ছে যে প্রযুক্তি এবং সামরিক সক্ষমতা দুটোর দিক থেকে ইরান সবচেয়ে ওপরে। এবং এরপরে আমরা দেখতে পাচ্ছি যে তুরস্ক এগিয়ে আসছে। তুরস্কের বিষয়টা অত্যন্ত কৌশলগত, তার কারণ তারা কিন্তু আসলে ইউরেশিয়ান একটা দেশ এবং তারা ইউরোপিয়ান ইউনিয়নে যাওয়ার জন্য অনেক চেষ্টা করছে। তো তারা এর মাঝখানে অনেক নতুন নতুন আধুনিক যে সরঞ্জাম সেগুলো তারা তৈরি করেছে, ড্রোনে তারা একটা বড় চমক দেখিয়েছে। তো সেগুলো আছে। কিন্তু আমার কাছে মনে হয় যে এই যে যুদ্ধ হচ্ছে, তো সেটাতে আসলে এই জোট করার যে সম্ভাবনা সেটা কিন্তু পিছিয়ে যাবে। মানে একেবারে বাতিল হয়ে যাবে বিষয়টা এরকম নয়, তবে এখন নতুন করে একটা সমীকরণ তৈরি হবে। তার কারণ আমার ধারণা এর মধ্যে আগামী ২-১ দিনের ভিতরে আরও বড় রকম একটা পরিবর্তন হবে তো ইরানে। হয় ইরান তার সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়বে, অথবা তারা হয়তো কোনো একটা চুক্তির দিকে যাবে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে। তার কারণ মার্কিন যুক্তরাষ্ট্র বারবার বলছিল যে এই শনিবারের মধ্যে, মানে শনিবারের আগেই তারা আসলে এই চুক্তিটা চায়। শনিবার এর আগে যেহেতু চুক্তিটা হয়নি, কিছুটা হয়তো সম্মতি তৈরি হয়েছিল। যেমন ইরানের দিক থেকে বলা হয়েছিল যে তারা আসলে আইএই এর গাইডলাইন মেনে চলবে এবং তারা এই পরমাণু সমৃদ্ধকরণ সেটা সীমিত করবে, এবং আইএই এর যারা প্রতিনিধি দল তাদেরকেও আসলে এই ইরানে এই যে সামরিক যে স্থাপনা এবং বিশেষ করে যে ইউরেনিয়ামের যে স্থাপনাগুলো আছে সেগুলো তারা পরিবর্তনের অনুমতি দেবে। তো এই বিষয়গুলো কিন্তু আলোচনা হচ্ছিল, কিন্তু আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের দিক থেকে খুব দ্রুত একটা চুক্তি কথা বলা হচ্ছিল। চুক্তির মধ্যে কী ছিল সেটা আমরা জানি না। এটা এমনও হতে পারে যে সেটা শাসন ক্ষমতার পরিবর্তন বা অন্য কোনো কিছু হয়তো তারা যাচ্ছিল বড় রকমের, যেটা নিয়ে হয়তো কোনো অগ্রসর কিছু হওয়া যায়নি। তো এই সব মিলিয়ে যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের কী আলাপ আলোচনা হচ্ছিল সেটা আমরা জানি না। আমরা শুধু অনুমান করতে পারি যে সেখানে বড় পরিবর্তন হয়তো তারা যাচ্ছিলেন, এবং অনেকটা নতজানু হয়ে হয়তো কোনো একটা চুক্তি করার জন্য চাপ দিচ্ছিল মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। এটা হয়ে থাকতে পারে। আর ইরানের যে গত বছরগুলোতে আমরা দেখতে পেয়েছি যে তারা কিন্তু কোনো চাপের কাছে নতি স্বীকার করেনি। শুধুমাত্র ২০১৫ সালে যে চুক্তিটা হয়েছিল সেটাতে আসলে ইরানকে সহযোগিতার কথা বলা হয়েছিল, এবং ৬ জাতির যে চুক্তিটা সেটা কিন্তু একটা বড় মাইলস্টোন ছিল, এবং সেটার আন্ডারেই কিন্তু আসলে এই যে ইরানের যে পরমাণু সক্ষমতা সেটাকে অনেকটা সীমিত করার কিন্তু এটা চেষ্টা হয়েছিল। কিন্তু এরপরে যখন সেখান থেকে চুক্তি থেকে মার্কিন যুক্তরাষ্ট্র বের হয়ে গেল, মানে ট্রাম্প ক্ষমতা আসার পরে, প্রথমবার ক্ষমতা আসার পরে তিনি যখন বের হয়ে এলেন, তখনই কিন্তু সমস্যাটার সূত্রপাত হলো, এবং তারপরে কিন্তু জোরদার যে পরমাণু কর্মসূচি সেটা ইরান শুরু করলো। এই বিষয়গুলো তো গেছে, কিন্তু এখন যে পরিস্থিতি তাতে আমার কাছে মনে হচ্ছে যে আসলে এই যে পশ্চিমা বিশ্বের তো একটা মেরুকরণ আছেই, কিন্তু এর পাশাপাশি এই যে মুসলিম দেশগুলোর যে একটা মেরুকরণ এবং সেখানে সামরিক যে সহযোগিতা এবং একটা কৌশলগত জোট তৈরি হওয়া, তাহলে সব মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে যে পুরো বিষয়টা অনেকটা জটিল হয়ে গেছে। এবং এরপরে খুব দ্রুত যদি এই যুদ্ধটা না থামে এবং ইরানকে যদি খুব দ্রুত শান্ত করা না যায়, তাহলে সেক্ষেত্রে হয়তো আমার ধারণা যে এইখানে হয়তো ক্ষমতার যারা রয়েছেন তাদের পরিবর্তন হবে এবং ধ্বংসযজ্ঞ বাড়বে, এবং পুরো এসকেলেশন যেহেতু হবে, সুতরাং পার্শ্ববর্তী দেশগুলো একটা ক্ষয়ক্ষতি এবং উল্টা আবার পার্শ্ববর্তী দেশগুলো একটা যুদ্ধে জড়িয়ে যাবে। সব মিলিয়ে একটা জটিল পরিস্থিতি তৈরি হবে।